ওকে, তাহলে এই টপিকগুলো তো আমরা বেশি সময় কাটানোর দরকার নেই, খুবই একবার পড়লেই যথেষ্ট, কনসেপচুয়াল কিছু নাই। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, টপিক বি। আমাদের এখানে 6টা টপিক আছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 6টা টপিকে কাভার করা, অলরেডি একটা কাভার করলাম আমরা। সো ডেফিনেশন অফ ডান যদি থাকতো আজকে আমাদের, তাহলে ধরেন 6টা টপিক হচ্ছে কাভার করা হচ্ছে ডেফিনেশন ডানের চেকলিস্ট। হ্যাঁ, তাহলে একটা চেকলিস্ট কেবল ফিল আপ হলো। এখন আসি আমরা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টে। আমরা একটু আগে দেখলাম যে প্রজেক্ট আসলে স্ট্র্যাটেজি থেকে তৈরি হয়, তাই না? নতুন স্ট্র্যাটেজি নেওয়া, এখান থেকে আসলে প্রজেক্টের জন্ম, তারপরে পোর্টফোলিও প্রোগ্রাম, এবং তারপর প্রজেক্ট হয়, করি আমরা। তো বাংলাদেশে দেখবেন যে ওই যে ডিজিটাল বাংলাদেশ বলতাম আমরা, ডিজিটাল বাংলাদেশ, তার কারণে কিন্তু এই স্ট্র্যাটেজির কারণে, গভর্নমেন্টের এই স্ট্র্যাটেজির কারণে কিন্তু অনেক প্রোগ্রাম এবং প্রজেক্ট হয়েছে পুরা দেশে। সিমিলারলি আমরা এখন এইবার স্মার্ট বাংলাদেশ বলছি, এটাতে কিন্তু অনেক জিনিস হবে সামনে। তো স্মার্ট বাংলাদেশ হচ্ছে আমাদের স্লোগান, কিন্তু যখন আমরা এটা এক্সিকিউট করতে যাব তখন বিভিন্ন প্রোগ্রাম এবং প্রজেক্টের থ্রুতে এটা এক্সিকিউট হবে। আবার দেখবেন সবকিছু কিন্তু আমাদের গভর্নমেন্টের, যদি গভর্নমেন্ট বলি আমরা, তাহলে ডেল্টা প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, হ্যাঁ, তারপরে ফিফথ ইয়ার প্ল্যান, এগুলোর সাথে সব কিন্তু অ্যালাইন থাকতে হয়। আবার আবার যদি গ্লোবাল পার্সপেক্টিভ বলি, হ্যাঁ, এসডিজি যে 17টা গোল আছে, আমরা যে ধরনের ইনিশিয়েটিভ নেই না কেন, সবাই টার্গেট থাকে এই গোলগুলোর সাথে, যাতে আমরা অ্যালাইন থাকি আর কি। স্পেশালি ডেভেলপমেন্ট পার্টনার যখন ফাইন্যান্স করে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা এরকম যারা, তারা কিন্তু অলওয়েজ এসডিজির সাথে, হ্যাঁ, কানেক্ট হয়ে মানে ওই গোলগুলোর সাথে অ্যালাইন করে কাজ করে। তো আমরা যখন প্রাইভেট সেক্টরে কাজ করি তখন কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আমাদেরকে ড্রাইভ করে কি প্রজেক্ট এবং প্রোগ্রাম আমরা করবো। তো এখানে আমরা এই জিনিসটা আগেও দেখেছিলাম, এটাকে আমরা বলি হচ্ছে ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। মনে আছে না? আমরা ফার্স্ট ক্লাসে বোধহয় দেখেছিলাম যে ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। তার মানে হচ্ছে পিএমআই আসলে আইডেন্টিফাই করেছে যে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে আমাদেরকে আসলে 3টা ডোমেইনে আমাদের এক্সপার্টিস থাকবে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে পাওয়ার স্কিল। পাওয়ার স্কিল মানে সফট স্কিল, যেটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম, এটাকে আগে আমরা সফট স্কিল বলতাম। হ্যাঁ, সফট স্কিলের এক্সাম্পল কি? সফট স্কিলের এক্সাম্পল কি? কি কি স্কিলকে আমরা সফট স্কিল বলি? স্কিল দুই ধরনের, একটা হচ্ছে সফট স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল। সো হার্ড স্কিলের এক্সাম্পল কি আর সফট স্কিলের এক্সাম্পল কি? ইমোশনাল ইন্টেলিজেন্স সফট স্কিল হতে পারে। হ্যাঁ, আর হার্ড স্কিল? এক্সপার্টিস ইন সার্টেন টপিক। হ্যাঁ, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এটা একটা কি হার্ড স্কিল। এটা আমাকে এখন যতই শিখেন আমি আসলে ওইরকম শিখতে হবো না। হম, আমার বুঝতে সমস্যাই হবে, কঠিন আর কি, আমাকে কঠিন হয়ে যাবে। হার্ড স্কিল। প্রোগ্রামিং একটা হার্ড স্কিল। হ্যাঁ, পাইথন ল্যাঙ্গুয়েজ আমি কোডিং করতে পারি, এটা একটা হার্ড হার্ড স্কিল। ঠিক আছে, এগুলো। আর সফট স্কিল হচ্ছে যেগুলো আসলে মানে হিউম্যান বিহেভিয়ারের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এর মধ্যে এই যে যেগুলো আমরা বলতেছি, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, ইনফ্লুয়েন্স স্কিল, নেগোসিয়েশন স্কিল, পিপল কনফ্লিক্ট ম্যানেজ। রেজলিউশন স্কিল, হ্যাঁ, এই সবগুলোকে আমরা বলতেছি সফট স্কিল। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, যাই হোক, তো পিএমএ আসলে বলছে যে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে আমাকে পাওয়ার স্কিল, যেগুলোকে আমরা সফট স্কিল বলতাম সেগুলোকে আমরা এখন বলতেছি পাওয়ার স্কিল। হুম, এগুলো ছাড়া হবেই না এখন। যে যে হার্ড স্কিলে আপনার থাকবে না কেন, এর সাথে আমাদের সফট স্কিলও লাগবে। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে পাওয়ার স্কিল, দুই নম্বর হচ্ছে ওয়েজ অফ ওয়ার্কিং। ওয়েজ অফ ওয়ার্কিং মানে এটাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, টেকনিক্যাল স্কিল আসলে। হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে যে আমি যে, কিসের টেকনিক্যাল স্কিল? এই টেকনিক্যাল স্কিল দুইটা পার্সপেক্টিভ আছে মেইনলি। একটা হচ্ছে যে আপনি যে ধরনের প্রজেক্ট করতেছেন তার টেকনিক্যালিটি জানা। যেমন একটা সিভিলের বাড়ি বানাচ্ছেন, তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে। আর আরেকটা কি জানতে হবে, আরেকটা টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনিক্যাল বিষয়টা, প্রজেক্টকে কি কি প্রসেস ফলো করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করবো, কিভাবে স্টেক হোল্ডার ম্যানেজ করবো, কিভাবে প্রজেক্টে কমিউনিকেশন ম্যানেজ করবো, কি কি প্রসেস আছে, কি কি টুলস এবং টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করলে আমি ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবো। হ্যাঁ, যে এই সবগুলোকে আমরা বলতেছি টেকনিক্যাল স্কিল। হ্যাঁ, এটাকে পিএমআই বলতেছে ওয়াও। ওয়াও মানে হচ্ছে ওয়েজ অফ ওয়ার্কিং। ফাইন্ড আউট ইউর ওন ওয়েজ অফ ওয়ার্কিং। তো আমরা যে পড়াশোনা করবো আমাদের ক্লাসে বেশিরভাগই আসলে এই 3টা ডোমেন কি কিন্তু টাচ করবো আমরা। এখন আমরা যে টপিকটাতে লেসনে আছি, লেসন 1,
পুরো টপিকটা কিন্তু বিজনেস একুইপমেন্ট নিয়ে। হ্যাঁ, ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে আপনার বিজনেসটাও বুঝতে হবে। বিজনেস মানে যে অর্গানাইজেশনে আপনি কাজ করতেছেন তার এইচআর কিভাবে কাজ করে, প্রকিউরমেন্ট কিভাবে কাজ করে, ফাইন্যান্স কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে পারচেস করতে হয়, কিভাবে টাকা দিতে হয়, কন্ট্রাক্ট যদি করেন ভেন্ডর বা সাপ্লায়ারের সাথে সেটা কিভাবে ম্যানেজ করবে। এই যে বিজনেস রিলেটেড বিভিন্ন জ্ঞান কিন্তু প্রজেক্টে খুবই ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল। ঠিক আছে, তো সেটাকে আমরা বলতেছি বিজনেস একুইপমেন্ট। তো আমরা এই যে বাকি যে চার পাঁচটা টপিক সবগুলো বিজনেস একুইপমেন্ট নিয়ে হবে আর কি। হ্যাঁ, সামনের টপিক গত লাস্ট টপিকটাও বিজনেস একুইপমেন্টের অনেক অংশ নিয়ে আমরা আলোচনা করছি। এবং পরীক্ষা কিন্তু আসলে আমরা বলেছি তিনটা ডোমেইনে হবে। এটা আমি আগে ম্যাচ করে দিয়েছিলাম, পাওয়ার স্কিল মানে পিপল নিয়ে, তাই না? আর বিজনেস একুইপমেন্ট হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে, এখান থেকে 8% কোশ্চেন আসবে। আর ওয়েজ অফ ওয়ার্কিং হচ্ছে কি নিয়ে, প্রসেস নিয়ে, প্রসেস থেকে 50% কোশ্চেন আসবে। সেই যে তিনটা ডোমেইন, এই তিনটা ডোমেইনে ডিল করার জন্য পিএমআই বসে তিনটা জিনিস লাগবে। এবার তিনটাকে বলা হচ্ছে পিএমআইস ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। প্রজেক্ট ম্যানেজার অল আর ট্যালেন্টস, এবং তারা ভালো, হ্যাঁ, আরো যদি ট্যালেন্ট হতে চায় বা ঠিকমতো কাজ করতে চায় তাহলে এই তিনটা ডোমেইনে এক্সপার্টিস লাগবে। এবং আমরা নেক্সট মানে লাস্ট টপিক আলোচনা করেছি যে প্রজেক্ট স্ট্র্যাটেজি থেকে আসে এবং স্ট্র্যাটেজিক মানে প্ল্যানের সাথে বা অবজেক্টিভের সাথে অ্যালাইন হয়, সেই কথাটা এখানে বলছে আর কি। যে এইভাবে প্রজেক্ট শুরু হয়। এবং প্রজেক্টের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফিগার না, হ্যাঁ? কেন ফিগার ইম্পর্টেন্ট না আমাদের জন্য, মানে পরীক্ষার জন্য না, এমনি আমাদের বোঝার জন্য তো অবশ্যই। পরীক্ষার জন্য না, এটা আসলে নেওয়া হয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড থেকে। হ্যাঁ, পোর্টফোলিও থেকে নেওয়া হয়েছে। যখন পোর্টফোলিও নিয়ে পড়াশোনা করবে তখন দেখবেন এই ছবিটা দিয়ে শুরু হয়েছে আসলে বইয়ের আলোচনা। তো আমাদের এই আন্ডারস্ট্যান্ডটা অলরেডি আমি দেওয়ার চেষ্টা করছি যে প্রজেক্টের একটা, প্রতিটা অর্গানাইজেশন একটা ভিশন থাকে। প্রতিটা অর্গানাইজেশন দেখবেন ভিশন স্টেটমেন্ট থাকে, 1 লাইন বা 2 লাইন। তারপরে মিশনস থাকে, ওই ভিশনে অ্যাচিভ করার জন্য আপনি কি কি মিশন দিবেন, হ্যাঁ, ছোট ছোট, হ্যাঁ, ওই ভিশনে অ্যাচিভ করার জন্য মিশন। তারপরে আসলে আমরা বিভিন্ন অবজেক্টিভ বা স্ট্র্যাটেজি সেট করি। এটা ইয়ারলি হয় বা 2 বছর পর পর হয় বা 3 বছর হয়। আবার গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট 5 বছর পর পর করে। ওকে, তো এইটা হচ্ছে আপনাদের এই স্ট্র্যাটেজি থেকেই কিন্তু আমরা, তারপর আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে পোর্টফোলিও সেট করা হয়। পোর্টফোলিও হচ্ছে টু টেক রাইট ডিসিশন, যে কি কি করলে আমরা আমাদের স্ট্র্যাটেজি অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো। এরপরে সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা কি করি, প্রোগ্রাম এবং প্রজেক্ট করি। আর অপারেশন তো কন্টিনিউয়াস তো চলতেই থাকবে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা অনগোয়িং। ঠিক আছে। আর প্রজেক্টের যে ইনিশিয়েটিভটা সেটা আসলে টেম্পোরারি, আমরা আগে থেকেই পড়েছি। প্রজেক্টের একটা ডেফিনেশনই হচ্ছে যে প্রজেক্ট হবে টেম্পোরারি। তাহলে প্রোগ্রাম কি হবে, প্রোগ্রাম কি টেম্পোরারি হবে নাকি হবে না প্রোগ্রাম? প্রোগ্রাম তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে হয়, তাহলে প্রোগ্রামও টেম্পোরারি স্যার। হ্যাঁ, তারপরে তার লেগটা একটু বড় হবে, লম্বা হবে। হুম। হুম, কিন্তু সেও কিন্তু আসলে টেম্পোরারি প্রোগ্রামটাও। ওকে, এখানে ডান দিকে দেখেন আমরা একটা ইয়াস সেট সব দেখতে পাচ্ছি, ওকে আর। আমরা অনেকে শুনেছি এটা নিশ্চয়ই, যে কারণ এখন সব জায়গায় দেখবেন ওকে আর বলতেছে। ওকে আর মানে হচ্ছে অবজেক্টিভস এন্ড কি রেজাল্টস। হ্যাঁ, তো এটা আগে আমরা, আগে না এখনো সব আমরা বেশিরভাগ অর্গানাইজেশন কেপিআই ইউজ করে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, পুরো অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, তারপর আপনার পুরো অর্গানাইজেশনের মিশন ভিশন ওয়াইজ আমরা কেপিআই সেট করতে পারি। কি কি পারফরমেন্স ইন্ডিকেটরস, পারফরমেন্স মেজার করার জন্য। সেটা আমার অর্গানাইজেশনের পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, বা আমাদের প্রসেসের পারফরমেন্স, একটা ডিপার্টমেন্টের পারফরমেন্স, এইভাবে পারফরমেন্স মেজারমেন্টের টুল। আর একটা পপুলার টুল যেটা অ্যাজাইল থেকে, অ্যাজাইল প্রজেক্টে খুব বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে ওকেআর। খুবই সিম্পল, অবজেক্টিভস এন্ড কি রেজাল্টস। এটা কি, এটা আমি একটু এক্সাম্পল নিয়ে আসছি আপনাদের, একটা এক্সাম্পল আমি দেখে লিখে রাখছি। কোথায় রাখছি, আচ্ছা এটা পরে দেখাবো আমি, হ্যাঁ, ওকেআর এর বিষয়টা। তো আমরা এখানে যখন আলোচনা করছি তখন আমরা বলতেছি যে আসলে প্রতিটা লেভেলে আমাদের কেপিআই বা ওকেআর সেট করতে হবে, যে কি অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে যাচ্ছি, অবজেক্টিভ কি, এবং সেটা কি কি রেজাল্ট দেখলে আমরা বলতে পারবো যে এই অবজেক্টিভটা আমরা অ্যাচিভ করেছি। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ওকেআর, অবজেক্টিভ। অবজেক্টিভটা অবশ্যই হবে স্মার্ট দিয়ে, যে আমরা 5 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে 2% রেভিনিউ বাড়াতে চাই, এটা হচ্ছে অবজেক্টিভ। কি রেজাল্টস কি হবে,
মানে আপনি কি কি রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে অবজেক্টিভ অ্যাচিভ করেছে। তার মানে কি হতে হবে, একটা কি রেজাল্ট হতে পারে যে আমাদের কাস্টমার প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট ইনক্লুড হয়েছে মার্কেটে, আমরা নতুন একটা প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট মার্কেটে আমরা একদম সাকসেসফুলি লঞ্চ করেছি এবং সেটা রেভিনিউ জেনারেট করছে। 2 নম্বর হচ্ছে কাস্টমার বেস, আমাদের আগে 10 লাখ ছিল, এখন আমরা 10.5 লাখ করবো। যদি এটা পাই, কাস্টমার বেস, তাহলে বুঝবো যে আমরা এই অবজেক্টিভের মধ্যে একটা রেজাল্ট পেয়েছি। ঠিক আছে। একটা কি হতে পারে, যে আমাদের, যে আমরা মার্কেটিং এবং সেলস করতেছি, মার্কেটিং করতেছি, সেই মার্কেটিং আমাদের ব্র্যান্ড রিকগনিশন আরো হয়তো 1% বেড়ে গিয়েছে। এই 3টা রেজাল্ট যদি পাই, তাহলে আমি বুঝবো যে আমার অবজেক্টিভ অ্যাচিভের দিকে আমি সাকসেসফুলি আগাতে পারছি। হ্যাঁ, এইভাবে আসলে আপনি আপনার প্রজেক্টের জন্য ওকেআর সেট করতে পারেন, প্রোগ্রামের জন্য করতে পারেন, আপনার অর্গানাইজেশনের ফুল স্ট্র্যাটেজি নিয়ে সেট করতে পারেন, ডিপার্টমেন্ট ওয়াইজ সেট করতে পারেন। তো এটাকে আমরা বলতেছি ওকেআর, অবজেক্টিভ কি রেজাল্ট। তো সবার টার্গেট থাকবে অবজেক্টিভ অ্যাচিভ করা, এবং যখন আমি এই রেজাল্ট গুলো পাবো তখনই বুঝতে পারবো আসলে আমি অবজেক্টিভ গুলো অ্যাচিভ করতে পেরেছি। এগুলো হচ্ছে ইন্ডিকেটর গুলো। তো ওকেআর নিয়ে আমরা সামনের টপিকেও একটু এক্সাম্পল দেখবো এবং আর একটু আলোচনা করবো। এই যে আমরা এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমি, ফলে আমি এখানে সময় বেশি কাটাবো না, যে আসলে প্রজেক্টে বিভিন্ন কিছু ইনফ্লুয়েন্স করে, সেই ইনফ্লুয়েন্সটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই না? এই ইনফ্লুয়েন্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো যাই হোক, এই ইনফ্লুয়েন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। হ্যাঁ, একটাকে বলি আমরা আসলে ইএফ, একটাকে বলি আমরা ওপিএ। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করি আমরা। তো ইএফ কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় এক্সটার্নাল, যেটাকে আমরা এক্সাম্পল দিয়েছিলাম পেস্টেল। পেস্টেল তো সবার মনে আছে, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগাল, এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল। অনেকে বলে টিকক, আরো সিম্পল, টেকনোলজি, এনভায়রনমেন্ট, কমার্শিয়াল, অপারেশনাল এবং পলিটিক্যাল। হ্যাঁ, আর আমি আবার ভুকাও বলেছিলাম। হ্যাঁ, আবার অনেকে স্পেকট্রাম নামে একটা শব্দ ইউজ করে। এই প্রতিটারই আসলে এলাবোরেট করলে, হ্যাঁ, যেমন এস তে সোশ্যাল, পি তে পলিটিক্যাল, ই তে হচ্ছে এনভায়রনমেন্টাল, সি তে কমার্শিয়াল, টি তে টেকনোলজিক্যাল, তারপরে আর তে আমার মনে নাই, ইউ তে মোস্ট প্রবাবলি আনসার্টেনিটি, এম তে কি হবে, কিছু একটা আছে, এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো আসলে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার টিম আসলে নিজে কন্ট্রোল করতে পারে না, কিন্তু তার কন্ট্রোলের বাইরে। এদিকে আমি কন্ট্রোল করতে পারি, পলিটিক্স, ইকোনমিক করতে পারি না কিন্তু। ইন্টারনাল ফ্যাক্টর যেটা, হ্যাঁ, সেটা সেটা হচ্ছে আমার অর্গানাইজেশনের অর্গানোগ্রামটা কিরকম, আমার অর্গানাইজেশনের কোড অফ ইথিক্স, এই জন্য এটা ইন্টারনাল বলা হচ্ছে, আমার অর্গানাইজেশনের ভিতরে কোড অফ ইথিক্স, আমার অর্গানাইজেশনের এক্সিস্টিং প্রসেস, হ্যাঁ, পলিসি, প্রসিডিউর, এগুলো। তারপরে আমার অর্গানাইজেশনের এইচআর পলিসি, আমার অর্গানাইজেশনের এইচআর ক্যাপাবিলিটি, আমার অর্গানা অর্গানাইজেশনটা কিভাবে ডিস্ট্রিবিউটেড। এর মানে হচ্ছে, ধরেন একটা ব্যাংক, বাংলাদেশে চিন্তা করেন, যদি পূবালী ব্যাংক চিন্তা করি, মোর দেন 400 তাদের ব্রাঞ্চ আছে, তাই না? 400 ব্রাঞ্চ আছে, একদম বড় বড় ব্রাঞ্চ বাংলাদেশের বিভিন্ন প্রতিটা থানায়, প্রতিটা জেলায় আছে তাদের। তার মানে ওই ধরনের একটা ইনফরমেটিভ যদি আপনি কোনো একটা প্রজেক্ট করেন, তাহলে তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক হিউজ। আবার আপনি কোনো একটা প্রজেক্ট করতেছেন যেটা আসলে 30 জন এমপ্লয়ি একটা ফ্লোরে বসে, তাহলে তার ডাইনামিক্স ডিফারেন্ট না? ডিফারেন্ট। এই সবগুলোকে আমরা বলতেছি ইন্টারনাল ফ্যাক্টর অফ, হ্যাঁ, কিসের ইন্টারনাল, এক্সটার্নাল এনভায়রনমেন্টাল, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারনাল পার্ট হচ্ছে এগুলো। আর ওপিএ, ওপিএটা আসলে ফুললি অর্গানাইজেশনের ভিতরে জিনিস। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে কর্পোরেট নলেজ বেস। আপনার অর্গানাইজেশনে যে এর আগে আপনি প্রজেক্ট করেছেন, বিভিন্ন কাজ করেছেন, তার কারণে একটা নলেজ বেস তৈরি হয়েছে না? নলেজ গ্যাদার হয়েছে, অর্গানাইজেশনে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে ওই কাজটা করার। আমরা যখন কোনো টেন্ডার দিই, বলে দিই না যে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার ফিল্ডে? কেন বলি? যাতে কাজটা তারা স্মুথলি করতে পারে। নতুন একটা অর্গানাইজেশনকে যদি বলে দেয়, তাহলে তো সে কোনোদিন এই কাজ করেনি, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, দেখা যাবে প্রজেক্ট ফেল করেছে। So আমরা কিন্তু এরকম মেনু ক্রাইটেরিয়া দিই, কিসের কারণে? মেইনলি তারা আসলে অলরেডি এক্সপিরিয়েন্স। সো আগের যে নলেজ গুলোকে আমরা, নলেজ ফাইলস, লেসন লার্ন, বিভিন্ন টেমপ্লেটস, এগুলোকে আমরা বলতেছি কর্পোরেট নলেজ বেস, আর্কাইভিং করা আছে এগুলো, সেগুলো। আর প্রসেস, পলিসি, প্রসিডিউর,
এইটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু আমি বলেছিলাম প্রসেস পলিসি প্রসিডিউর, ইন্টারনাল ল। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটাকে আপনি মনে রাখবেন একটু এইভাবে, পিপিপি, প্রসেস পলিসি প্রসিডিউর। যে প্রসেস পলিসি প্রসিডিউর আপনার প্রজেক্টকে গাইড করে, সেই ধরনের প্রসেস পলিসি প্রসিডিউরকে বলা হচ্ছে ওপি এর পার্ট। আর এমনি যে অর্গানাইজেশনের ওভারঅল প্রসেস পলিসি, ফাইন্যান্স কিভাবে রান করবে, এইচআর কিভাবে রান করবে, সেটা কিন্তু ডাইরেক্টলি প্রজেক্টের সাথে কানেকশন নাই। ওভারঅল অর্গানাইজেশন নিয়ে, ওভারঅল অর্গানাইজেশন নিয়ে যেগুলো আছে সেগুলো আসলে ইন্টারনাল পার্ট। আর যেগুলো ডাইরেক্টলি টকিং অ্যাবাউট প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে প্রজেক্টে তোমাকে এইভাবে পারচেস করতে হবে, প্রজেক্ট যখন তুমি তৈরি করবা তখন অর্গানাইজেশনটা এরকম হবে, হ্যাঁ, তারপরে প্রজেক্টে কারা কারা কাজ করবে, তাদের কিরকম, তারা কিভাবে অ্যাসাইন হবে প্রজেক্টে। এই যে গাইডলাইন গুলো, প্রজেক্টের ইনিশিয়েশনে কিভাবে কাজ করব আমি, প্ল্যানিং এ কিভাবে কাজ করব, এক্সিকিউশনে কিভাবে কাজ করব, প্রজেক্টের কাজ কিভাবে মনিটরিং কন্ট্রোল হবে, প্রজেক্টের কাজ কিভাবে আমরা ক্লোজিং করব, এই প্রজেক্টের ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত যদি কোনো প্রসেস পলিসি প্রসিডিউর গাইডলাইন বলা থাকে অর্গানাইজেশনের, সেটিকে আমরা বলতেছি পিপিপি। ঠিক আছে? এই তো, এই হচ্ছে আমাদের পুরা বিষয়টা। মেইন হচ্ছে যে এই সবকিছু ইনফ্লুয়েন্স করবে যখনই আপনি প্রজেক্টে কোনো কাজ করবেন, অলওয়েজ দেখতে হবে ইএফ এবং ওপিএ তে, হ্যাঁ, কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা আপনার, কোনো গাইডলাইন আছে কিনা, কোনো গভর্নেন্স আছে কিনা, সেটা ফলো করে অবশ্যই কাজ করতে হবে। প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে যারা আছে, পিপিআর, পিপিআর যদি আমরা বলি, পিপিআর ফলো না করে কাজ করা যাবে? গভর্নমেন্টের কোনো পারচেস ইম্পসিবল, করা যাবে না। যে কোনো আপনি পারচেস করেন, সেটা গুডস হোক, সার্ভিস হোক, ওয়ার্কস, সবই আপনাকে পিপিআর ফলো করে করতে হবে। ঠিক আছে? তার মানে এই পিপিআর কিন্তু, হ্যাঁ, আপনার যখনই কোনো প্রজেক্ট করবেন, তখন কিন্তু এই পিপিআরটা আপনার এই প্রসেস পলিসি প্রসিডিউর ওখানে যা বলা আছে ওইটা ফলো করে করতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার ওপিএ এর পার্ট হবে তখন। আমাদের গভর্নমেন্টের যে ওপিএ, তার কিন্তু একটা পিপিআর হচ্ছে তার একটা পার্ট। এইভাবে গভর্নমেন্ট যত রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনার হয় ইন্টারনাল পার্ট, কিংবা যদি ডাইরেক্টলি প্রজেক্টের সাথে কানেক্টেড হয় তাহলে প্রজেক্টের ওপিএ এর পার্ট। কিন্তু মেইন যে আমাদের এখান থেকে টেক অ্যাওয়ে সেটা হচ্ছে যে, যখনই আপনি যে এনভায়রনমেন্টে কাজ করেন, প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক, তাহলে ওই ওই ওইখানকার আপনি রেগুলেশন রুলস, তারপরে পলিসি প্রসিডিউর, এগুলো ফলো না করে আমরা কোনোভাবেই কাজ করবো না, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। ঠিক আছে? তো এই যে আমি এক্সাম্পল যেগুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু এখানে আছে দেখবেন। এর সাথে সাথে আমরা সোয়াট অ্যানালিসিস এর সামনে আলোচনা করব, যে আপনার অর্গানাইজেশনের স্ট্রেংথ কিরকম আছে, উইকনেস কিরকম আছে, অপরচুনিটি কি, থ্রেট, হ্যাঁ, এগুলো দেখতে হবে। ফিজিবিলিটি স্টাডি ছাড়া কোনো প্রজেক্টই পাওয়া যায় না গভর্নমেন্টে। প্রাইভেট সেক্টর সেম, আমরা হয়তো ফিজিবিলিটি স্টাডি বলি না, আমরা বলি বিজনেস কেস তৈরি করতে হবে, হ্যাঁ, নিডস অ্যাসেসমেন্ট করে ফাইন্ড আউট করতে হবে যে কেন আমাদের প্রজেক্টটা করা দরকার, প্রজেক্ট না করলে কি ক্ষতি হবে, করলে কি লাভ হবে। তো এই সমস্ত কিছু থাকতে হবে আমাদের সাথে, তাইলে আমরা উই ক্যান স্টার্ট দ্য প্রজেক্ট। সেগুলো কনসিডার করতে হবে। এবং এই যে ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট, ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট আসলে কি? ওই যে আমরা ওপিএ যেগুলো বলতেছি, এগুলো হচ্ছে ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট। এটার কোনো যদি চেঞ্জ হয়, অবশ্যই চেঞ্জটা দেখতে হবে যে প্রজেক্টে কোনো ইম্প্যাক্ট আছে কি। ঠিক আছে? তো আমরা যেহেতু প্রজেক্ট মাঝখানে, ওই যে আমি দেখাচ্ছিলাম না, যে প্রজেক্ট হচ্ছে মাঝখানে, তার মানে বাইরে যাই চেঞ্জ হোক না কেন, তার ইম্প্যাক্ট কিন্তু আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। ঠিক আছে? এটা এরপর আসলে এখানে একটু আরো সুন্দরভাবে বলে দিয়েছে যে ইএফ এর মধ্যে দুইটা পার্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এক্সাম্পল গুলো দিয়েছে, দেখেন সবাই একটু এক্সাম্পল গুলো একটু পড়েন। ইন্টারনাল এক্সাম্পল কি ইএফ এর? আপনার এই যে এইচআর ক্যাপাবিলিটি, অর্গানাইজেশনের কালচার, আপনি কি কি সফটওয়্যার ইউজ করেন আপনার অর্গানাইজেশন, যেমন ইজিপি, গভর্নমেন্ট ইজিপি ইউজ করে, তাহলে আপনি যেটা ইজিপিতে করতে হবে বা করা যাবে, আপনি তো তার বাইরে যেতে পারবেন না, ওই ইজিপি দিয়েই করতে হবে আপনার। তো সেটা আপনার কিন্তু ওপি এর, দেখেন ইএফ এর ইন্টারনাল পার্ট। ডিস্ট্রিবিউশন অফ ফ্যাসিলিটিস, ওই যে অফিস কি একটা নাকি এটা বিভিন্ন ব্রাঞ্চে আছে, তার কারণে কিন্তু জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য চ্যালেঞ্জ কিন্তু অন্যরকম হয়ে যায়। এক্সটার্নাল ফ্যাক্টর গুলো একটা এক্সাম্পল দেখেন, মার্কেট প্লেস কন্ডিশন, এক্সিস্টিং লজ রেগুলেশনস, অপারেটিং কন্ডিশন, সোশ্যাল এন্ড কালচার ইনফ্লুয়েন্স, যেটা আমরা বলতেছিলাম এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ইস্যুস। আর বাম বাম দিকে যদি আমরা আসি, তাহলে দুইটা ভাগ, পিপিপি, তাই না, প্রসেস পলিসি প্রসিডিউর, যেটা আপনার প্রজেক্টে গাইডলাইন দিবে, গভর্নেন্স দিবে, সেটা আপনি অবশ্যই ফলো করবেন।
আর এক্সিস্টিং নলেজ গুলো। হ্যাঁ, তো সেগুলো আপনাকে কিন্তু হেল্প করবে। তো এখানে একটা ছোট্ট আমাদের এক্সারসাইজ দিয়েছে, সবাই একটু দেখেন। আমি আপনাদের একটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে একটা আজকে ক্লাসের পরে আপনাদেরকে একটা 70 পেজের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেব, 70 পেজের। সেই স্লাইডে কি আছে, পিএমআই আসলে পুরো কোর্সটার সাথে অ্যালাইন করে একটা প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টের নাম হচ্ছে শপি লাইফস্টাইল সেন্টার। কেউ কি ইয়াতে গিয়েছেন, এসকেএস টাওয়ারে কেউ গিয়েছেন? এসকেএস টাওয়ার বা বসুন্ধরা, বসুন্ধরা যমুনা পার্ক তো সবাই গিয়েছি আমরা। বসুন্ধরায় কি শুধু বসুন্ধরার দোকান আছে, নাকি তারা রেন্ট দিয়েছে বিভিন্ন দোকানকে? রেন্ট দিয়েছে। রেন্ট দিয়েছে না, মানে এরকম একটা ফ্যাসিলিটিস যেখানে আসলে এক জায়গায় গেলে আপনি সবই পাচ্ছেন। বসুন্ধরায় গেলে ইউ উইল গেট এভরিথিং, বা যমুনা ফিউচারে ইউ উইল গেট এভরিথিং। বিভিন্ন ব্র্যান্ডের সবকিছু ওখানে আছে। তাহলে এরকম একটা ফ্যাসিলিটির একটা প্রজেক্ট পিএমআই তৈরি করছে আর কি, একটা কেস স্টাডি হিসাবে। সেটার নাম হচ্ছে শপি লাইফস্টাইল সেন্টার। কোন একটা শহরে এরকম একটা সেন্টার বানানো হচ্ছে, যেটা পরে রেন্ট দেওয়া হবে। এবং এটা একটা হাইব্রিড প্রজেক্ট। হাইব্রিড প্রজেক্ট কারণ এখানে আসলে এটা সেন্টারটা বানানো হবে, এই বানানোটা কি সিভিল ওয়ার্ক না? সিভিল ওয়ার্ক এবং প্রেডিক্টিভ। হ্যাঁ, প্রেডিক্টিভ। আবার এইটা যখন তৈরি হতে থাকবে, হ্যাঁ, তখন কি হবে? এখনো কি বসুন্ধরায় বিভিন্ন দোকান ফ্রি আছে না? হ্যাঁ, ইভেন এখন দেখেন কেউ, রিনোভেশন। হ্যাঁ এখনো দেখবে যে অনেক প্লেস কিন্তু এখনো ফ্রি আছে। কেউ আবার শুরু করেছে, দেখা যায় কোনো ভালো করতে পারছে না, সে চলে গেছে। এরকম তো কন্টিনিউয়াসলি সেলস এবং মার্কেটিং কিন্তু চলতেছে। যদিও সিভিল ওয়ার্ক আগে হয়ে গেছে, কিন্তু সেলস মার্কেটিং কিন্তু কন্টিনিউয়াসলি এখনো চলতেছে। সো শপি লাইফস্টাইলটা এরকম যে আমরা যখন বানাবো 3 বছরের প্রজেক্ট এটা, এই 3 বছরের প্রজেক্টের মধ্যে সিভিল ওয়ার্ক বোধহয় 2 বছরের মতো হবে। হ্যাঁ, এই 2 বছরে যখন কাজ হতে থাকবে, তখনই কিন্তু আপনারা খেয়াল করবেন, যখন এই ফ্ল্যাট বাড়ি বানায় না, দেখবেন যে বাড়ি এখনো ফাউন্ডেশন দিচ্ছে, কেবল কিছুই হয় নাই, ঝুলাই দেয় না যে এখানে ফ্ল্যাট সেল হচ্ছে। হ্যাঁ, তার মানে সেলস এবং মার্কেটিং এর কাজটা কিন্তু সিভিল ওয়ার্কের সাথে কন্টিনিউসলি চলতে থাকবে। তো এই সেম প্রজেক্টটাও সেম, 2 বছর লাগবে সিভিল ওয়ার্কে, কিন্তু তার 6 মাস আগে থেকেই আসলে সেলস এবং মার্কেটিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন প্লট বিভিন্ন স্কোয়ার ফিটে বিক্রি হবে। তো সেই সেলস মার্কেটিংটা করতে হবে অ্যাজাইলে, অ্যাজাইলে অ্যাপ্রোপ্রিয়েট সেলস মার্কেটিং এর জন্য, কারণ এত ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো চিন্তা করলেন যে এত সব সাইজ গুলো, হ্যাঁ আপনি হয়তো 5,000 স্কোয়ার ফিট রাখবেন, কিন্তু পরে দেখা গেল আসলে ডাইনামিক্স চেঞ্জ, আসলে সবাই চাচ্ছে ছোট ছোট, 200 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট, এর চেয়ে বেশি না, এগুলোই বেশি চাচ্ছে। তাহলে আপনাকে কিন্তু তখন চেঞ্জ করতে হবে আপনার মোডালিটি। সো এই জন্য পিএমএ বসে এই প্রজেক্টটা আমরা আসলে হাইব্রিড নেচারে করি। সিভিল ওয়ার্কটা করবো প্রেডিক্টিভে, আর সেলস এবং মার্কেটিংটা করবো আমরা অ্যাজাইলে। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা একটা হাইব্রিড প্রজেক্ট। ঠিক আছে? তো আমরা যত কনসেপ্ট এখানে শিখবো, প্রায় দেখবেন যে এই প্রজেক্টের রেফারেন্স এখানে আছে। তো ওইখানে আসলে প্রায় অনেক কিছুরই ওর সাথে সাথে কেসের সাথে সাথে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে পিএমআই, যে এই প্রজেক্টটা করার সময় আসলে আমরা এখানে যা শিখছি পড়তে, পড়াশোনায়, সেগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। তো এটা আসলে ক্লাসে পড়ানো খুব টাফ, অনেক সময় লাগবে। তো ওটা যেটা পিএমএ বলেছে, এটা আসলে নিজেরা করতে হবে। আমি যখন যে টপিক পড়াবো রেফারেন্স পাবেন, তো সেটা আসলে ওখান থেকে একটু দেখে নিতে হবে যে আসলে ওখানে কেসটা কিভাবে আছে। যেমন ওই কেসেরই ওই প্রজেক্টরের এগেনস্টে এখানে 6টা প্রশ্ন করেছে। তাহলে প্রজেক্টটা কি আমরা বুঝতে পেরেছি? প্রজেক্টটা হচ্ছে একটা লাইফ সেন্টার স্টাইল সেন্টার বানাবে কোন একটা কমিউনিটিতে। কমিউনিটি বেস হবে এটা, যেখানে আসলে কনস্ট্রাকশন হওয়ার পরে এটা বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হবে। হ্যাঁ, ফ্যাসিলিটিস যেমন কিডসদের জন্য জোন থাকবে, ফুড জোন থাকবে, আবার বিভিন্ন শপিং তো কমপ্লেক্স থাকবে। হ্যাঁ, যেমন আমরা বসুন্ধরা এক্সাম্পল দিয়েছিলাম, সেম সেম একটা ফ্যাসিলিটিস তৈরি করা হবে। সেটি কিন্তু প্রজেক্টটা। তো এখন বলছে যে এই প্রজেক্টে এই 6টা জিনিস আলোচনা করছে। এই 6টা জিনিসের মধ্যে বলছে যে কোন 3টা ইএফ এবং কোন 3টা ওপিএ। তা দেখি, আমরা একটু দেখি, সবাই চেষ্টা করি। প্রথমটা কি, ইকোনমিক ডিমান্ড ফর এ নিউ শপিং এরিয়া। এটা কি ইএফ হবে নাকি ওপিএ হবে? ইকোনমিক ডিমান্ড। এ এ তাই না? ইকোনমিক ডিমান্ড তো আমাদের কন্ট্রোলের বাইরে, এবং ইকোনমি নিয়ে কথা বলতেছি আমরা, পেস্টাল ইকোনমি। হ্যাঁ, ই নিয়ে কথা বলতেছি আমরা। তারপরে, ইয়েস। হ্যাঁ, হিস্টোরিক্যাল সোসাইটি বিল্ডিং রেগুলেশনস।
এটা কি অর্গানাইজেশনের এ। ভিতরে জিনিস নাকি বাইরের? এটা রেগুলেশন ওদের তো বাইরে বাইরে। থেকে আসে। হ্যাঁ, বাইরের। তাহলে এটা ইএফ। আপনার এক্সিস্টিং দেশে, যে দেশে আছেন সেই দেশের রুলস রেগুলেশন মাস্ট আপনাকে ফলো করতে হবে। সি, লোকাল নেইবারহুড। ইএফ। ঠিক আছে, এটা কিন্তু উই আর টকিং অ্যাবাউট কমিউনিটি। সেটা, এটাও কিন্তু ইএফ। ইএফ। এরপরে আসেন এই পরের তিনটা দেখেন, আর্কাইভ অফ পাস্ট লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। ওপে। ওপিএ না, যারা কাজটা পেয়েছে এই কাজটা আসলে মেইনলি তাদের জন্য। করবে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি তার সাথে একটা আর্কিটেকচার অর্গানাইজেশন কাজ করবে, যেটাকে আমরা ইপিসি বলি বাংলাদেশে। হ্যাঁ, তো একটা ইপিসি ফার্ম কাজ করবে এই কাজটা করার জন্য। তো তারা কি করবে, আগে এরকম একটা বড় যে প্রজেক্ট যেগুলো করছে সেগুলো কিন্তু আর্কাইভ নিবে। তাহলে আমরা ওপি এর কি দেখেছিলাম, এটা ওই যে কর্পোরেট নলেজ বেস, সেটা আসলে এটা। এরপরে অ্যাপ্রুভড ভেন্ডর অ্যান্ড কন্ট্রাক্টর লিস্ট। অ্যাপ্রুভড ভেন্ডর অ্যান্ড কন্ট্রাক্টর লিস্ট, তার মানে আমি ওপিএ। কাজ করব। ওপে। এটা অপি হবে, কিন্তু আমার অর্গানাইজেশনের ভিতরে কথা ওপিএ। বলছি। তারপরে টিনান সিলেকশন প্রসেস, এই যেটা আমরা টিনান এটা মানে অবশ্যই। ওপিএ। এটা ওপিএ। হ্যাঁ, আমি কিভাবে এটা রেট দেবো সেটা তো আমি ডিসাইড করবো। এতে ইএফ এর কিছু না, এটা আমার নিজের বিজনেসে কিভাবে করলে বেটার হবে। ঠিক আছে না? তাহলে তিনটা হচ্ছে ওপিএ এবং তিনটা হচ্ছে ইএফ। সবাই বুঝতে পারছে তো? মেইন টেকওয়ে হচ্ছে যে আমি এগুলো কনসিডার না করে কোনো কাজ করবো না কিন্তু প্রজেক্টে। অবশ্যই এগুলো কনসিডার করে কাজ করতে হবে। সো ডান। হ্যাঁ, তাহলে টপিকটাই ছিল ইএফ এবং ওপিএ নিয়ে। আপনারা যদি পিএম বক্স 7 এসে চ্যাপ্টার 1 পড়েন, দেখবেন যে এই টপিক গুলো ওখানে আলোচনা করা আছে কিন্তু ইএফ এবং ওপিএ নিয়ে। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের কনফিউশন থাকার কথা না, একবার আপনারা পড়ে নিলেই হয়ে যাবে।